আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো তৌহিদ আফ্রিদি এবং ডিবি হারুন সম্পর্কে। ইতিমধ্যেই একটি নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে অবশেষে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি এবং ডিবি হারুনকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য তিনি দিয়েছেন। এই তথ্যগুলো আসলে কী ছিল? আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছিলাম যে ডিবি হারুন এবং তৌহিদ আফ্রিদির মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক, মানে সুসম্পর্ক যাকে বলা হয়, চমৎকার একটি সম্পর্ক তাদের দুজনের ভেতরে। আজকে কেন হঠাৎ করে যে ডিবি হারুন সম্পর্কে তিনি চাঞ্চল্যকর তথ্য তিনি প্রকাশ করছেন, কেনই বা কী বা এমন তথ্য তিনি ডিবি হারুন সম্পর্কে দিয়েছেন, আমরা সরাসরি আজকের ভিডিওটি আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনারাও হয়তোবা অনেকে বিশ্বাস করবেন না যে আমি আসলে নিউজটি কোথা থেকে পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে অবশেষে মুখ খুললেন আফ্রিদি, ডিবির হারুনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তিনি, এবং এই বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব যে আসলে সেই তথ্যটি আসলে কী ছিল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে এখানে অনেকগুলো তথ্য আপনারা পাবেন। এই ডিবি হারুন কি করেছে, অপকর্ম কি করেছেন, হয়তোবা এমন ধরনের কোনো তথ্য তিনি দিতে পারেন। তবে আমরা নিউজটি পড়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি তথ্য তিনি, কি এমন তথ্য তিনি দিয়েছেন আমাদেরকে। চলুন আমরা সরাসরি বিস্তারিত আলোচনা করি। ভেরিফাইড ফেসবুক দীর্ঘদিন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি তখন যা করেছিলেন জানের ভয়ে করেছেন, নিজেকে পরিস্থিতির শিকার বলেও পুরো লেখাতে বর্ণনা করেন। এমনকি ডিবি হারুন সম্পর্কে ছাত্র জনতার অভ্যুত্থান সক্রিয় ভূমিকায় অভিযোগ আছে ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে। তৌহিদ আফ্রিদিকে বয়কটের ডাক দিতেও দেখা গেছে নেটিজনদের অনেককে। মাস খানেক ধরে রোস্টিং ও ট্রল হতে দেখে বিভিন্ন অভিযোগ চুপ থাকলেও মঙ্গলবার বিকেলে মুখ খুলেছেন আফ্রিদি। তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি তখন যা করেছিলেন জানের ভয়ে করেছেন, নিজেকে পরিস্থিতির শিকার বলেও পুরো লেখাতে বর্ণনা করেন। এমনকি ডিবি হারুনের সঙ্গে তার সখ্য নিয়ে মুখ খুলেছেন তৌহিদ আফ্রিদি। যদিও ঘণ্টাখানেক পর অবশ্য দীর্ঘ স্ট্যাটাসটি আফ্রিদির অফিসিয়াল পেজে আর খুঁজে পাওয়া যায়নি। আত্মপক্ষ সমর্থন করে দেওয়া তৌহিদ আফ্রিদির সেই পোস্টে বলেন, আসলে আমার সাথে যা ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছুই বলতে চাইনি, কারণ আমি কিছু বলতে গেলেই সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে। তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যতদূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না, কিন্তু যতদিন যাচ্ছে শত্রু বেড়েই চলছে, সাথে বেড়েই চলছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট গল্পের সংখ্যা। মানে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি এতদিন পর্যন্ত চুপ থাকার বেশ কিছু কারণ তিনি দেখিয়েছেন। তিনি বলছেন যে তিনি যে জানের ভয়ে, মানে তিনি এমন একটি পরিস্থিতিতে ছিলেন তাকে হয়তোবা কেউ বাধ্য করেছে চুপ থাকার জন্য, হয়তোবা যার কারণে তিনি চুপ ছিলেন। তো আসলে চুপ কেন ছিলেন, আজকে সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আন্দোলনের সময় তিনি দুবাইতে ছিলেন উল্লেখ করে বলেন, বাংলাদেশের যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম। আচ্ছা, দেশের পরিস্থিতি যখন খুব খারাপ পর্যায়ে, আর তখনই আমি বিশাল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো। মানে এখানে তিনি একটি পোস্ট করছেন যে কোটা আন্দোলনকারী ভাইদের পাশে, মানে ছাত্রদের পাশে তিনি থাকবেন। এই পোস্ট করার পরও আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি। আমি যখন শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি আমার সকল আইডিতে পোস্ট করি, কিছুক্ষণ পরেই আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল আহসান কল দিয়ে বলে, তোমাকে একটা জিনিস জানাতে চাই, তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছ এগুলো এক্ষুনি তোমাকে সরাতে হবে। তোমার সাথে কে যুক্ত এগুলোতে, মানে তাকে প্রশ্ন করেছিল। নিজের অবস্থান জানিয়ে বলেন, এটা শোনার পর আমি সাথে সাথে ফোন কেটে দিই। কিছুক্ষণ পরেই আমাকে ডিবি হারুন কলে বলে, তুমি কার কল কাটছো, তুমি কি জানো তুমি তোমার বাবা, ঠিক আছে, তোমাদের টেলিভিশন সব শেষ করে দিব, এখনই ওনাকে কল ব্যাক করো, যা বলে শুনো। আমি ভয় পোস্ট ডিলিট করে দিই।
আমার এখনও মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিতি কারোরই ফোন ধরিনি, কিন্তু ডিবি হারুন আমাকে ফোন দিয়েই যাচ্ছিল। মানে এখানে তিনি বলতে চাচ্ছেন যে তিনি যখন আবু সাইদ বা দেশের যে কোটা আন্দোলনের পাশে যখন থাকবেন বলছিলেন এবং আবু সাইদের পোস্টগুলো তিনি করছেন, তখন ডিবি হারুন তাকে যে কল করে এবং তাকে কল করে বিভিন্ন রকমের হুমকি দিয়েছেন তাকে, যার কারণে তিনি আসলে এতদিন পর্যন্ত গা ঢাকা দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এখানে আরও অনেকগুলো তথ্য আপনারা পাবেন। ডিবি হারুন আফ্রিদিকে ভয় দেখিয়ে জানিয়ে বলেন, পরদিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয়, বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে, দেশে আসলেই কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবা। তখন আমি বলি, চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিয়েছি। আমি আরও বলি, চাচা পোস্ট তো আমি করি নাই, আমার অ্যাডমিন করেছে, যদিও পোস্টটা আমি করেছিলাম, কিন্তু তখন ভয়ে আমি তাকে এই মিথ্যাটা বলি। এটা শোনার পর উনি আমাকে বলে, তোমার ওইসব অ্যাডমিন সরাও। এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে বলে, ওরে অ্যাক্সেস দাও। ডিবি হারুন আমাকে আরও বলে, আফ্রিদি দেশে আইসাই তুমি আগে আমার সাথে দেখা করবা, তোমার নামে কিন্তু জঙ্গি মামলা হয়েছে। মানে এখানে বুঝতে পারছেন যে একজন সেলিব্রিটি, বাংলাদেশের একজন সেলিব্রিটি, একজন কন্টেন্ট ক্রিয়েটর, যাকে দেখেছি আমরা সব সময় মানুষের বিপদে আপদে থাকতে, সেই মানুষটি কিভাবে আজকে বন্যার্তদের পাশে তাকে পাইনি, তারপর বিভিন্ন যে কোটা আন্দোলন সংস্কার গেল সেখানে আমরা তাকে পাইনি, তারপরে কাউকে নিয়ে কোনো বক্তব্য বা কোনো রকম পোস্ট করতে তাকে দেখিনি, কাউকে নিয়ে কোনো লাইভ করতে তাকে দেখিনি। এটার পেছনে অবশ্যই কোনো না কোনো যুক্তি ছিল, কোনো না কোনো কারণ ছিল। অবশেষে আপনারা বুঝতে পেরেছেন। আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য সেই পোস্টটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরাসরি তৌহিদ আফ্রিদির পোস্টটি ছিল, যে তৌহিদ আফ্রিদিকে যে পোস্টটি করা হয়েছিল, এবং এখানে তৌহিদ উদ্দিন আফ্রিদি, হ্যাঁ, তিনি এই লেখাটি এখানে দিয়েছেন সম্পূর্ণ, যে তিনি আসলে যা করেছেন এটি আসলে তিনি পরিস্থিতির শিকার হয়ে তিনি করেছেন। তো আপনারা দেখেছেন। তারপরে এখানে আরও বেশ কিছু কথা এখানে এখনও বাকি আছে। আতঙ্কিত ছিলেন আফ্রিদি এমনটা জানিয়ে বলেন, এরপর আমি আমার বাবার সাথে সব শেয়ার করি। তখন বাবা আমাকে বলে যে তুমি দেশে আসো, ফেসবুকে পোস্ট করা লাগবে না, তুমি রাস্তায় নামো, তাহলে তো সমস্যা নাই। ঠিক এর পরের দিন থেকেই পুরো বাংলাদেশ শাটডাউন থাকে, যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকে। যখন শাটডাউন শেষ হয় আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর আমি আর ডিবি হারুনের সাথে যোগাযোগ করিনি, কিন্তু পরের দিনই আমাকে আবার NTMC থেকে কল দিয়ে ডাকা হয়। তারপর ওইখানে আমি যাই, গিয়ে দেখি ওরা হলিউড মুভির কেস বোর্ডের মতো করে আমি সহ আরও কয়েকজন ইনফ্লুয়েন্সারদের ছবি টানিয়ে রেখেছে। আমার এখনও মনে আছে ওদের কাজ দেখে আমি আতঙ্কে একই জায়গায় 30 মিনিটের বেশি সময় দূরে দাঁড়িয়েছিলাম। ওরা আমাকে বুঝিয়ে দিল, কথার বাইরে গেলে সব শেষ তোমার। আচ্ছা, যাই হোক, আফ্রিদি বলে পরে একটা এজেন্সি আমাকে জরুরি তলব করে, আমি এরপর সেখানে যাওয়ার একটাই কারণ, এর আগেও আমরা সব ইনফ্লুয়েন্সাররা ওদের সাথে কাজ করেছিলাম। এজেন্সি আমাকে বলে, শোনো আফ্রিদি, তুমি কার পক্ষে থাকবা বা বিপক্ষে থাকবা সেটা আমাদের দেখার বিষয় না, তোমাকে ডাকার প্রধান কারণ হলো এই আন্দোলনে আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, যেমন ধরো মেট্রো রেল, সরকারি ভবনে ভাঙচুর ও আগুন, এসব তো আর ছাত্রদের কাজ না, এগুলো তো সাধারণ মানুষেরই টাকায় বানানো। আর সরকার যদি ভুল করে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে, কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না। আর যারা মারা গিয়েছে তাদের সুষ্ঠু বিচার চাইতে হবে। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমাদের মোটিভ হচ্ছে দেশের এই অবস্থা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা। সো তুমি এবং তোমার পরিচিতি যেসব ইনফ্লুয়েন্সাররা আছে তাদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসটা সোশ্যালে ক্রিয়েট করতে হবে। আমি এসব শুনে ওনাকে ডিরেক্ট বললাম, ভাইয়া আমি তো এটা করতে পারবোই না, আর যারা আছে তাদেরকে যদি 5 গুণ টাকা বেশিও দেওয়া হয় তাও তারা করবে না, এটার বিবেক আর ক্যারিয়ারের ব্যাপার। তখন এজেন্সি আমাকে বলে, আরে ভাই আমরা তো স্টুডেন্টের বিপক্ষে পোস্ট দিচ্ছি না, আচ্ছা তুমি একটা মিটিং ফিক্সড করে দাও, বাকিটা আমি ওদেরকে বুঝিয়ে দিব। এরপর আমি ওদের সাথে তাল মিলিয়ে হ্যাঁ ওকে বলে ব্যাপারটা সেখানে শেষ করি।
তো এখানে কিন্তু আরও অনেকগুলো পোস্ট ছিল, আমি আসলে পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো দর্শক মূলত এখানে যে বিষয়টি তিনি বলতে চেয়েছেন যে তিনি যা করেছেন বা যে কারণে চুপ ছিলেন তাকে কিন্তু বিভিন্ন রকমের জিম্মি, বলতে গেলে যে জিম্মি করা অবস্থায় তাকে রাখা হয়েছিল, যার কারণে তিনি এ ধরনের কোনো প্রতিবাদ করতে পারেননি এবং এর জন্য ডিবি হারুনই দায়ী। আপনারা বুঝতেই পারছেন। তো বিষয়টি নিয়ে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।